ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। সত্যজিৎ রায়ের লেখা ফেলুদার রহস্য অ্যাডভেঞ্চার নিয়ে আমাদের একটি বিশেষ নিবেদন, স্টোরি স্টেশন ফেলুদা স্পেশাল। আজকের গল্প শিয়াল দেবতা রহস্য। এই গল্পটি প্রথম প্রকাশিত হয় সন্দেশ গ্রীষ্ম সংখ্যায় 1377 খ্রিস্টাব্দে, অর্থাৎ 1970 সালে। প্রধান চরিত্রে নীলমণি সান্যাল, প্রতুল দত্ত, পুলিশ ইন্সপেক্টর, চাকর, বংশলোচন এবং ঝন্টু। গল্পের সূত্রধার আমি সোহম। শুরু হচ্ছে শিয়াল দেবতা রহস্য। টেলিফোনটা কে করেছিল ফেলুদা? প্রশ্নটা করতেই বুঝতে পারলাম যে বোকামি করেছি, কারণ যোগ ব্যায়াম করার সময় ফেলুদা কথা বলে না। এক্সারসাইজ ছেড়ে ফেলুদা এই জিনিসটা সবে মাত্র মাস 6 ধরেছে। সকালে 8 ঘন্টা নানা রকমের আসন করে সে, এমনকি কনুয়ের ওপর ভর দিয়ে মাথা নিচের দিকে আর পা ওপরের দিকে তুলে শীর্ষাসন পর্যন্ত। এটা স্বীকার করতেই হবে যে 1 মাসে ফেলুদার শরীর আরো ফিট হয়েছে বলেই মনে হয়। কাজে বলতেই হয় যে যোগাসনে রীতিমতো উপকার হচ্ছে। প্রশ্নটা করেই পেছন দিকে টেবিলের ওপর রাখা ঘড়ির টাইমটা দেখে নিলাম। ঠিক 7.5 মিনিট পর আসন শেষ করে ফেলুদা জবাব দিল, তুই চিনবি না? এতক্ষণ পরে এরকম একটা উত্তর পেয়ে ভারী রাগ হলো। চিনি তো না অনেককে, কিন্তু নামটা বলতে দোষ কি? আর না চিনলেও চিনিয়ে দেওয়া যায় নাকি? একটু গম্ভীরভাবে জিজ্ঞেস করলাম, তুমি চেনো? ফেলুদা জলে ভেজানো ছোলা খেতে খেতে বলল, আগে চিনতাম না, এখন চিনি। কয়েকদিন হলো আমার পুজোর ছুটি হয়ে গেছে। বাবা 3 দিন হলো জামশেদপুরে গেছেন কাজে। বাড়িতে এখন আমি, ফেলুদা আর মা। এবার পুজোয় আমরা বাইরে যাব না। তাতে আমার বিশেষ কোনো আফসোস নেই, কারণ পুজোয় কলকাতাটা বেশ ভালোই লাগে, বিশেষ করে যদি ফেলুদার সঙ্গে থাকে। ওর আজকাল শখের গোয়েন্দা হিসেবে বেশ নামটাম হয়েছে। কাজেই মাঝে মাঝে যে রহস্যের সমাধানের জন্য ডাক পড়বে তাতে আর আশ্চর্য কি। এর আগে প্রত্যেকটা রহস্যের ব্যাপারেই আমি ফেলুদার সঙ্গে ছিলাম। ভয় হয় ওর বেশি নাম হয়ে যাওয়াতে যদি হঠাৎ করে একদিনও বলে। না, তোকে আর এবার সঙ্গে নেব না। কিন্তু এখনো পর্যন্ত সেটা ঘটেনি। আমার বিশ্বাস ওর আমাকে সঙ্গে রাখার একটা কারণ আছে। হয়তো সঙ্গে একটা অল্প বয়স্ক ছেলে দেখে অনেকেই ওকে গোয়েন্দা বলে ভাবতে পারে না। সেটা তো একটা মস্ত সুবিধে। গোয়েন্দারা যতই আত্মগোপন করে থাকতে পারে তাদের ততই লাভ। ফোনটা কি করলো জানতে খুব ইচ্ছে করছে বোধহয়। এটা ফেলুদার একটা কায়দা। ও যখনই বুঝতে পারে আমার কোনো একটা জিনিসে জানবার আগ্রহ, তখন সেটা চট করে না বলে আগে একটা সাসপেন্স তৈরি করে। সেটা আমি জানি বলেই বিশেষ উৎসাহ না দেখিয়েই বললাম, ফোনটার সঙ্গে যদি কোনো রহস্যের ব্যাপার জড়িয়ে থাকে তাহলে জানতে ইচ্ছা করে বই কি। ফেলুদা গেঞ্জির ওপর তার সবুজ ডোরাকাটা শার্টটা চাপিয়ে বলল, লোকটার নাম নীলমণি সান্যাল, রোল্যান্ড রোডে থাকে। বিশেষ জরুরি দরকারে আমাকে ডেকে পাঠিয়েছে। কি দরকার বলেনি? না, সেটা ফোনে বলতে চায় না, তবে গলা শুনে মনে হলো ঘাবড়েছে। কখন যেতে হবে? ট্যাক্সিতে করে যেতে মিনিট 10 লাগবে। 9টায় অ্যাপয়েন্টমেন্ট, সুতরাং আর 2 মিনিটের মধ্যে বেরিয়ে পড়া উচিত। ট্যাক্সি করে নীলমণি সান্যালের বাড়ি যেতে যেতে ফেলুদাকে বললাম, অনেক রকমই তো লোক থাকে। ধরো নীলমণি বাবুর যদি কোনো বিপদ না হয়ে থাকে, তিনি যদি শুধুমাত্র তোমাকে পেঁচে ফেলবার জন্যই ডেকে থাকেন। ফেলুদা রাস্তার দিক থেকে চোখ না সরিয়েই বলল, সে রিস্ক তো একটা থাকেই, তবে সেরকম লোক বাড়িতে ডেকে নিয়ে প্যাঁচে ফেলবে না, কারণ সেটা তার পক্ষে রিস্কি হয়ে যাবে। সেসব কাজের জন্য অল্প টাকার ভাড়াটে গুন্ডার তো কোনো অভাব নেই। ও একটা কথা বলা হয়, ফেলুদা গত বছর অল ইন্ডিয়া রাইফেল কম্পিটিশনে ফার্স্ট হয়েছে। মাত্র 3 মাস বন্দুক শিখেই ওর যা টিপ হয়েছিল সে একেবারে থ মেরে যাবার মতো। ফেলুদার এখন বন্দুক রিভলভার 2 আছে, তবে বইয়ে ডিটেকটিভদের মতো ও সারাক্ষণ রিভলভার নিয়ে ঘোরে না। সত্যি বলতে কি,
এখনো পর্যন্ত ফেলুদাকে ও দুটোর একটাও ব্যবহার করতে হয়নি। তবে কোনোদিন যে করতে হবে না সে কথা বলি কি করে। ট্যাক্সি যখন ম্যাডাক স্কোয়ারের কাছাকাছি এসেছে তখন আমি ফেলুদাকে জিজ্ঞেস করলাম, ভদ্রলোক কি করেন সেটা জানো? ফেলুদা বলল, ভদ্রলোক পান খান, বোধহয় কানে একটু কম শোনেন, শব্দটা একটু বেশি ব্যবহার করেন, আর অল্প সর্দিতে ভুগছেন। এছাড়া তো আর কিছুই জানি না। এরপরে আমি আর একটা কিচ্ছু জিজ্ঞেস করি। নীলমণি সান্যালের বাড়িতে পৌঁছতে ট্যাক্সি ভাড়া উঠল 1 টাকা 70 পয়সা। একটা 2 টাকার নোট বার করে ট্যাক্সিওয়ালার হাতে দিয়ে ফেলুদা হাতের একটা কায়দার ভঙ্গিতে বুঝিয়ে দিল যে তার চেঞ্জ ফেরত চাই না। গাড়ি থেকে নেমে পোর্টিকোর তলা দিয়ে গিয়ে সামনের একটা দরজায় পৌঁছে কলিং বেল টেপা হলো। দোতলা বাড়ি, তবে খুব যে বড় তাও নয়, আর খুব পুরনোও নয়। সামনের দিকে একটা বাগান আছে, তবে সেটা খুব বাহারের কিছু নয়। একজন দারোয়ান গোছের লোক এসে ফেলুদার কাছ থেকে ভিজিটিং কার্ড নিয়ে আমাদের বৈঠকখানায় বসতে বলল। ঘরে ঢুকে চারিদিকে তাকিয়ে বেশ তাক লেগে গেল। সোফা, টেবিল, ফুলদানি, ছবি, কাঁচের আলমারিতে সাজানো নানা রকম সুন্দর সুন্দর জিনিস মিলিয়ে বেশ একটা জমকালো ভাব। মনে হয় অনেক খরচা করে এবং বেশ মাথা খাটিয়ে তা কিনে সাজানো হয়েছে। ফেলুদা নিজেই উঠে পাখার রেগুলেটর ঘোরানোর সঙ্গে সঙ্গেই একজন ভদ্রলোক এসেই ঢুকলেন। গায়ে স্লিপিং স্যুটের পাজামার ওপর একপাশে বোতামওয়ালা আদ্যির পাঞ্জাবি, পায়ে হরিণের চামড়া চটি, আর 2 হাতের আঙুলে অনেকগুলো আংটি। হাইট মাঝারি, দাড়ি গোফ কামানো, মাথার চুলও বেশি নেই, রং মোটামুটি ফর্সা, আর চোখ দুটো ঢুলু ঢুলু। দেখলে মনে হয় এই বুঝি ঘুম থেকে উঠে এলে। বয়স কত হবে? 50-এর বেশি নয়। আপনি প্রদোষ মিত্রি? জিজ্ঞেস করলেন ভদ্রলোক। আপনি যে এতটা ইয়াং সেটা জানা ছিল না। ফেলুদা একটু হে হে করে আমার দিকে দেখিয়ে বলল, এটি আমার খুড়তুতো ভাই, খুব বুদ্ধিমান ছেলে। আপনি চাইলে আমাদের কথাবার্তার সময় ওকে আমি বাইরে পাঠিয়ে দিতে পারি। আমার বুকটা ধুকপুক করে উঠল। কিন্তু ভদ্রলোক আমার দিকে একবার চোখ বুলিয়ে নিয়েই বললেন, কেন, থাকুক না, কোনো ক্ষতি নেই। আপনারা কিছু খাবেন টাবেন, চা বা কফি? না, এই সবে চা খেয়ে বেরিয়েছি। তারপর তিনি ফেলুদার দিকে ফিরে বললেন, তাহলে আর সময় নষ্ট না করে কেন ডেকেছি সেটা বলি। তবে তার আগে আমার নিজের পরিচয়টা একটু দিই। বুঝতেই পারছেন আমি একজন শৌখিন লোক। পয়সা করিও কিছু আছে সেটা নিশ্চয়ই অনুমান করেছেন। তবে বললে বিশ্বাস করবেন না, আমি চাকরিও করি না, ব্যবসাও করি না, বা বাপের 1 পয়সাও সম্পত্তি পাইনি। নীলমণিবাবু রহস্য করার ভাব করে চুপ করলেন। ফেলুদা বলল, তাহলে কি লটারি? আগে বলছিলাম, তাহলে কি কখনো লটারি জিতেছিলেন? এক্স্যাক্টলি। ভদ্রলোক প্রায় ছেলে মানুষের মতো চেঁচিয়ে উঠলেন। 11 বছর আগে রেঞ্জার্স লটারি জিতে এক ধাক্কায় পেয়ে যাই প্রায় 2.5 লাখ টাকা। তারপর সেই টাকা দিয়ে খানিকটা বুদ্ধি আর খানিকটা ভাগ্যের জেরে বেশ ভালোভাবেই চালিয়ে এসেছি। বাড়িটা তৈরি করি বছর 8 আগে। আপনি হয়তো ভাবছেন এরকম অকেজোভাবে একটা মানুষ বেঁচে থাকে কি করে, কিন্তু আসলে আমার একটা কাজ আছে। একটাই কাজ, সেটা হলো অকশন থেকে এইসব জিনিসপত্র কিনে এনে ঘর সাজানো। ভদ্রলোক তার ডান হাতটি বাড়িয়ে চারিদিকে সাজানো জিনিসপত্রগুলোর দিকে দেখিয়ে দিলেন। তারপর বললেন, যে ঘটনাটি ঘটেছে তার সঙ্গে আমার এসব আর্টিস্টিক জিনিসপত্রের কোনো সম্পর্ক আছে কিনা জানি না, কিন্তু আমার মনে সন্দেহ হয় যে হয়তো থাকতেও পারে। এই যে। নীলমণিবাবু তার পাঞ্জাবির পকেট থেকে হাত ঢুকিয়ে কয়েকটা কাগজের টুকরো বার করে ফেলুদার দিকে এগিয়ে দিলেন। ফেলুদার সঙ্গে সঙ্গে আমিও কাগজগুলো দেখে নিলাম। 3টে কাগজ, তার প্রত্যেকটাতেই লেখার বদলে লাইন করে ছোট ছোট ছবি আঁকা। সেই ছবির মধ্যে কিছু কিছু বেশ বোঝা যায়, যেমন পেঁচা, চোখ, সাপ, সূর্য, এইসব। আমার কেমন যেন ব্যাপারটাকে দেখা দেখা বলে মনে হচ্ছিল। এমন সময় ফেলুদা বলল, এসব তো হিয়েরোগ্লিফিক লেখা বলে মনে হচ্ছে। ভদ্রলোক একটু থতমত খেয়ে বললেন, আগে। ফেলুদা বলল, প্রাচীনকালে ইজিপসিয়ানরা যে লেখা বার করেছিল
এটা সেই জিনিস বলে মনে হচ্ছে। তাই বুঝি? তবে এই লেখা পড়তে পারে এমন লোক কলকাতায় আছে কিনা সন্দেহ। ভদ্রলোক যেন একটু মুষড়ে পড়েই বললেন, তাহলে যে জিনিস দুদিন অন্তর অন্তর ডাকি আমার নামে আসছে, তার মানে না করতে পারলে তো ভারী অস্বস্তিকর ব্যাপার হবে। ধরুন যদি এগুলো সাংকেতিক হুমকি হয়, হয়তো কেউ আমাকে খুন করতে চায় আর তার আগে আমাকে শাসাচ্ছে। ফেলুদা একটু চুপ করে থাকার পর বলল, আপনার যে সমস্ত জিনিস সাজানো রয়েছে তার মধ্যে ইজিপশিয়ান কিছু আছে? নীলমণিবাবু হেসে বললেন, দেখুন, আমার কোন জিনিস যে কোথাকার সেটা আমি নিজেই ঠিক ভালোভাবে জানি না। আমি কিনি কারণ আমার পয়সা আছে এবং আর 5 জন শৌখিন লোককে এসব জিনিস কিনতে দেখেছি, তাই। কিন্তু আপনার এত জিনিসের মধ্যে একটিকেও তো খেলো বলে মনে হচ্ছে না। যারা শুধু এগুলো দেখবে তারা তো রীতিমতো সমজদার লোক বলে মনে করবে। ভদ্রলোক একটু হেসে বললেন, ওটা কি জানেন, এসব ব্যাপারে সচরাচর জিনিস ভালো হলেই তার দাম বেশি হয়। টাকা যখন আছে তখন আমি সেরা জিনিসটা কিনবো না কেন? অনেক ভারী ভারী খদ্দেরদের ওপর টেক্কা দিয়ে নিলাম থেকে এসব জিনিস কিনেছি মশাই। কাজেই ভালো জিনিস আমার কাছে থাকাটা কিছু আশ্চর্য নয়। কিন্তু মিশরের জিনিস কিছু আছে কিনা জানেন না? নীলমণিবাবু সোফা ছেড়ে উঠে একটা কাঁচের আলমারির দিকে গিয়ে তার ওপর থেকে একটা বিঘৎ খানেক লম্বা মূর্তি নামিয়ে এনে সেটা ফেলুদার হাতে দিলেন। সবুজ পাথরের মূর্তি, তার গায়ে আবার নানা রঙের ঝলমলে পাথর বসানো, 2-1 জায়গায় যেন সোনাও রয়েছে। তবে আশ্চর্য এই যে মূর্তিটার শরীর মানুষের মতো হলেও তার মুখটা শিয়ালের মতো। এটা দিন 10 আগে কিনেছি অ্যারাটুন ব্রাদার্সের একটা নিলাম থেকে। এটা বোধ হয় ফেলুদা মূর্তিটা একবার চোখ বুলিয়েই বলল, অ্যানুবিস। অ্যানোবিস। সে আবার কি? ফেলুদা মূর্তিটা সাবধানে নেড়ে চেড়ে নীলমণিবাবুর হাতে ফেরত দিয়েই বলল, অ্যানুবিস ছিল প্রাচীন মিশরে গড অব দ্য ডেড, মৃত আত্মাদের দেবতা। চমৎকার জিনিস পেয়েছেন এটা। কিন্তু ভদ্রলোকের গলায় ভয়ের সুর। এই মূর্তি আর এসব চিঠির মধ্যে কোনো সম্পর্ক আছে কি? আমি কি এটা কিনে কোনো ভুল করলাম? কেউ কি আমার কাছ থেকে এসব জিনিস ছিনিয়ে নেবে বলেই শাসাচ্ছে? ফেলুদা মাথা নেড়ে বলল, সেটা বলা মুশকিল। চিঠিগুলো কবে থেকে পেতে শুরু করেছেন? গত সোমবার থেকে। অর্থাৎ মূর্তিটা কেনার ঠিক পর থেকেই। হ্যাঁ। খামগুলো আছে? না, ফেলে দিয়েছি। রেখে দেওয়া উচিত ছিল, তবে খুবই সাধারণ খাম। সাধারণ টাইপরাইটারের ঠিকানা, পোস্ট অফিস, এলগিন রোড। ঠিক আছে। ফেলুদা উঠে পড়ল। আপাতত কিছু করার আছে বলে তো মনে হয় না। শুধু সেফ সাইডে থাকবার জন্য মূর্তিটাকে ওই আলমারিতে না রেখে আপনার হাতের কাছে রাখবেন। সম্প্রতি একজনদের বাড়ি থেকে এই ধরনের কিছু জিনিস চুরি হয়েছিল। তাই বুঝি? হ্যাঁ, একজন সিন্ধি ভদ্রলোক। যতদূর জানি এখনো সে চোর ধরা পড়েনি। আমরা ঘর থেকে বেরিয়ে বাইরে ল্যান্ডিং এ এলাম। ফেলুদা বলল, আপনার সঙ্গে রসিকতা করতে পারে এমন কারুর কথা মনে পড়ছে? ভদ্রলোক মাথা নেড়ে বললেন, কেউ না। পুরনো বন্ধুদের সঙ্গে অনেক দিনই ছাড়াছাড়ি হয়ে গেছে। আর শত্রু? ভদ্রলোক কয়েক মুহূর্ত চুপ থেকে বললেন, দেখুন, ধনীর শত্রু তো সবসময় থাকে, তবে তারা তো কেউ আর শত্রু বলে নিজেদের পরিচয় দেয় না। সামনাসামনি দেখা হলে সকলেই খাতির করে কথা বলে। আপনি মূর্তিটা তো নিলামে কিনেছিলেন বললেন। হ্যাঁ, বললাম তো, অ্যারাটুন ব্রাদার্সের নিলামে। ওটার উপর আর কারো লোভ ছিল না? কথাটা শুনেই ভদ্রলোক হঠাৎ যেন বেশ একটু উত্তেজিত হয়ে হাত কচলাতে শুরু করলেন। তারপর বললেন, আপনি কথাটা জিজ্ঞেস করে আমার ভাবনার একটা নতুন দিক খুলে দিলেন। আমার সঙ্গে একটি ভদ্রলোকের অনেকবার নিলামে ঠকাঠকি হয়েছে। সেদিনও হয়েছিল। তিনি কে? প্রতুল দত্ত। কি করেন? বোধহয় উকিল ছিলেন, রিটায়ার করেছেন। সেদিন ওর আর আমার মধ্যে শেষ অবধি রেষারেষ চলে। তারপর আমি 12,000 বলার পর উনি থেমে যান। মনে আছে, নিলামের পর আমি যখন বাইরে গিয়ে গাড়িটা উঠছি তখনই হঠাৎ ওর সঙ্গে চোখাচোখি হয়ে পড়ে। ওর চোখের চাউনিটা আমার মোটেই ভালো লাগেনি। আই সি।
আমরা নীলমণি বাবুর বাড়ি থেকে বেরোলাম। গেটের দিকে হাঁটতে হাঁটতে ফেলুদা প্রশ্ন করলো, এই বাড়িতে কি আপনারা অনেকে থাকেন? নীলমণিবাবু হেসে বললেন, কি বলছেন মশাই, আমার মতো একা মানুষ বোধ হয় কলকাতাতে আর দুটি নেই। ড্রাইভার, মালি, দুটি পুরনো বিশ্বস্ত চাকর ও আমি, ব্যাস। ফেলুদার পরের প্রশ্নটা একেবারেই এক্সপেক্ট করিনি। আচ্ছা, বাচ্চা ছেলে কি কেউ থাকে না এ বাড়িতে? ভদ্রলোক মুহূর্তের জন্য একটু অবাক হয়ে তারপর হো হো করে হেসে বললেন, দেখেছেন, ভুলেই গেছি। আসলে আমি লোক বলতে বয়স্ক লোকের কথাই ভাবছিলাম। আজ দিন 10 হলো আমার ভাগ্নে ঝন্টু এখানে এসে রয়েছে। ওর বাবা ব্যবসা করেন। এই সেদিন সস্ত্রীক জাপানে গেছেন, ঝন্টুকে রেখে গেছেন আমার জিম্মায়। বেচারি এসে অবধি ইনফ্লুয়েঞ্জায় ভুগছে। তারপর হঠাৎ ফেলুদার দিকে চেয়ে বললেন, আচ্ছা, আপনার বাচ্চার কথা মনে হলো কেন? ফেলুদা বলল, বৈঠকখানার একটা আলমারির পেছন থেকে একটা ঘুড়ির কোনা উঁকি মারছিল, সেইটা দেখেই। নীলমণিবাবুর চাকর একটা ট্যাক্সি ডাকতে গিয়েছিল। সেটা নুড়ি ফেলা পথের ওপর দিয়ে কর কর শব্দ করে পর্টিকর তলায় ঠিক আমাদের সামনে এসে দাঁড়ালো। ফেলুদা ট্যাক্সিতে ওঠার সময় বলল, সন্দেহজনক আর কিছু যদি ঘটে তাহলে তৎক্ষণাৎ আমাকে জানাবেন। আপাতত আর কিছু করার আছে বলে তো মনে হয় না। আমি বাড়ি ফেরার পথে ফেলুদাকে বললাম, শিয়াল দেবতার চেহারাটা দেখে কিরকম ভয় ভয় করে, তাই না? ফেলুদা বলল, মানুষের ধরে অন্য যে কোনো জিনিসের মাথা জুড়ে দিলেই ভয় করে, শুধু শিয়াল কেন? আমি বললাম, পুরনো ইজিপশিয়ান দেবদেবীর মূর্তি ঘরে রাখা তো বেশ বিপজ্জনক। কে বলল? তুমিই তো বলেছিলে। মোটেই না, আমি বলেছিলাম যেসব প্রত্নতাত্ত্বিকরা মাটি খুঁড়ে প্রাচীন ইজিপশিয়ান মূর্তি টুর্তি বার করেছে তাদের মধ্যে কয়েকজনকে বেশ নাজেহাল হতে হয়েছে। হ্যাঁ হ্যাঁ, সেই যে একজন সাহেব, সে তো মরেই গিয়েছিল। কি নাম যেন? লর্ড কার্নন ভন। আর তার কুকুর? কুকুর তার সঙ্গে ছিল না, কুকুর ছিল বিলেতে, সাহেব ছিলেন ইজিপ্টে। তুতানখামেনের কবর খুঁড়ে বার করার কিছুদিনের মধ্যেই কার্নান ভন হঠাৎ ভীষণ অসুখে পড়ে মারা যান। তারপরে খবর পাওয়া গেছিল যে যে সময় সাহেব মারা যান ঠিক একই সময়ে বিনা অসুখে রহস্যজনকভাবে বেশ কয়েক হাজার মাইল দূরে তার কুকুরটিও মারা যায়। প্রাচীন ইজিপ্টের কোনো জিনিস দেখলেই আমার ফেলুদার কাছে শোনায় এই অদ্ভুত ঘটনাটা মনে পড়েছে। শিয়াল দেবতা অ্যানুবিসের মূর্তিটাও নিশ্চয়ই কোনো মান্ধাতার আমলের ইজিপশিয়ান সম্রাটের কবর থেকে এসেছে। নীলমণিবাবু কি এসব জানেন না? সাত করে বিপদ ডেকে আনার মধ্যে কি এমন মজা থাকতে পারে, আমি তো ভেবেই পাই না। পরদিন ভোর 5:45 আমাদের বারান্দায় খবরের কাগজের বান্ডিলটা পড়ার সঙ্গে সঙ্গেই টেলিফোনটা বেজে উঠল। আমি ফোনটা তুলে হ্যালো বলেছি, কিন্তু উল্টো দিকের কথা শোনবার আগেই ফেলুদা সেটা আমার হাত থেকে ছিনিয়ে নিল। পরপর 3 বার, 2 বার ও আর 1 বার আচ্ছা, ঠিক আছে বলেই ফোনটা ধপ করে রেখে দিয়ে ও ধরা গলায় বলল, অ্যানুবিস গায়েব, এক্ষুনি যেতে হবে। সকালবেলায় ট্রাফিক কম বলেই নীলমণি সান্যালের বাড়ি পৌঁছতে লাগলো ঠিক 7 মিনিট। ট্যাক্সি থেকে নেমে দেখি নীলমণিবাবু যেন কেমন ভ্যাবাচ্যাকা ভাব করে বাড়ির বাইরে আমাদের জন্য অপেক্ষায় দাঁড়িয়ে আছেন। ফেলুদাকে দেখেই তিনি বললেন, নাইটমেয়ারের মধ্যে দিয়ে গেছি মশাই, এরকম হরেবেল অভিজ্ঞতা আমার কখনো হয়নি। আমরা ততক্ষণে বৈঠকখানায় ঢুকেছি। ভদ্রলোক আগেই সোফায় বসে প্রথমে তার হাতের কবজিগুলো আমাদের দেখালেন। দেখলাম লোকে যেখানে ঘড়ি পড়ে তার ঠিক নিচ দিয়ে 2 হাতে দড়ির দাগ বসে গিয়েছে এবং হাতটা লাল হয়ে গিয়েছে। ফেলুদা বলল, কি ব্যাপার বলুন। ভদ্রলোক দম নিয়ে ধরা গলায় বলতে শুরু করলেন, আপনার কথা মতো গতকাল মূর্তিটা শোবার ঘরে নিয়ে গিয়ে একেবারে বালিশের তলায় রেখে দিয়েছিলাম। এখন মনে হচ্ছে যেখানে ছিল সেখানে রাখলেই আর কিছু না হোক
অন্তত শারীরিক যন্ত্রণাটা ভোগ করতে হতো না। সে যাকে মূর্তিটা তো মাথার তলায় নিয়ে দিব্যি ঘুমোচ্ছি। এমন সময় রাত কত জানি না, একটা বিশ্রী অবস্থায় ঘুম ভেঙে গেল। দেখি কে জানি আমার মুখটা আষ্টে পৃষ্ঠে গামছা দিয়ে বাঁধছে। গলা দিয়ে আওয়াজ বেরোবার পথ বন্ধ দেখে হাত দিয়ে বাধা দিতে গেল। আর তখনই বুঝতে পারলুম যে আমার থেকেও অনেক বেশি শক্তিশালী লোকের পাল্লায় পড়েছি। দেখতে দেখতে আমার হাত পিচ মোড়া করে বেঁধে দিল। ব্যাস, তারপর বালিশের তলা থেকে মূর্তি নিতে আর কি। ভদ্রলোক দম নেবার জন্য কয়েক মুহূর্ত চুপ করে রইলেন। তারপর বললেন, ঘন্টা তিনেক বোধ হয় হাত পা বাঁধা অবস্থায় পড়েছিল। সমস্ত শরীরে ঝিঁঝি ধরে গেছিল। সকালে চাকর নন্দলাল এসে আমাকে ওই অবস্থায় দেখে, আর তখনই ও বাঁধন খুলে দেয়। আর তৎক্ষণাৎই আমি আপনাকে ফোন করি। ফেলুদার দেখলাম চোখে মুখের ভাব বদলে গেছে। সে সোফা ছেড়ে উঠে বলল, আপনার ঘরটা একটু দেখবো। শুনছিলেন শিয়াল দেবতা রহস্য। গল্পের পরবর্তী অংশ শুনুন আগামী পর্বে।